welcome to Cars and Conversation. After is very special. It's the only CLA 45 AMG shooting brake which is owned by Mr. Nafis. Walaikum assalam, Mustafi. Alhamdulillah. Thanks for having me. Nafa, it's a pleasure and welcome back after a very long time. আমরা আগে বেসিক্যালি তোমার শোরুমটা রিভিউ করা হয়েছিল. It's been I guess more than 2 years. এখন finally with your own car. Alhamdulillah. So a small intro about you and your car. Assalamu alaikum. I'm Nafiz Hanaf and this is my 2018 CLA 45 AMG shooting brake. And I am the second owner of this car and I've had this car for around 6 months now. Okay. So, alhamdulillah. গাড়িটার ব্যাপারে যদি বলি, it's a 2-liter turbo with a 7-speed DCT, 4matic, all-wheel drive. এটার ফ্যাক্টরি হর্স পাওয়ার হচ্ছে 381 এরকম 375 বা 381 এই ফেস লিফট মডেলগুলোয়, আর টর্ক ইজ অ্যারাউন্ড 450 নিউটন মিটার্স। সো ইটস প্রিটি ডিসেন্ট ঢাকার জন্য, আর আমার জন্য আসলে মোর দ্যান ইনাফ। ইচ্ছে বেশি দরকার নাই। এমনি তো এটা তো আমাদের ডিলার ওরা ইম্পোর্ট করছে। হ্যাঁ, এটা ডিলার ইম্পোর্ট মার্সিডিজ র্যাঙ্কনের। সো ভালো, ওরা গাড়িটা খুব মানে যা যা দরকার শুধু ওইসব জিনিস দিয়ে আনছে। রাইট। কোনো এক্সট্রা ওই যে ব্রেক অ্যাসিস্ট, লেন অ্যাসিস্ট, স্টিয়ারিং এইসব জিনিস যেগুলো আমাদের দেশে কোনো দরকার নাই, এগুলো বিরক্তিকর। রাইট। সো এই জন্য আসলে এই গাড়িটার কোনো এক্সট্রা কোনো ঝামেলার কিছু নাই। যা যা দরকার, পারফরমেন্স সিটস, পারফরমেন্স এক্সস্ট, রাইট, একদম স্পেক করে আনছে, খুব সুন্দরভাবে আনছে গাড়িটা। এই গাড়িটা আসলে আমি কেনার কোনো প্ল্যান ছিল না আমার। তুমি তো জানো আমার এর আগে ছিল ইভোটা, যেটা আমাদের রিভিউ করার কথা ছিল, বাট প্ল্যান ছিল ফর লং টাইম, বাট আনফরচুনেটলি হয় নাই। বাট হয় নাই আনফরচুনেটলি, আমার ছাড়া দিতে হয়েছে গাড়িটা। তো আমার ইভোটা ছিল, তারপর হঠাৎ করে আমি ইভোটা তো জাস্ট নিজে চালাতাম মাঝে মাঝে রাতে, বা নিজে নিজে একা একা চালাতাম এরকম আর কি। সো যখন এটার খবর শুনলাম আমি একজনের থ্রুতে, তো তখন মানে সাথে সাথে আমি চিন্তা করলাম যে আমি কি আসলে ইভোর রিপ্লেসমেন্ট এটা নিব নাকি। পরে অনেক মানে ওনারের সাথে কথাবার্তা বলে ফিক্স করে বাই দিস টাইম আমি আবার আমার ইভোটাও বেচে দিই। আচ্ছা, আমি ইভোটার বেচার প্ল্যান ছিল না, বাট আসলে আমার এটার জন্য আমি এটা একটু বলতাম। ওই টাইমে কিন্তু তুমি অনেক কনফিউজ ছিল যে ইভো সেল করে কি নেওয়া, দেয়ার নাথিং টু বাই। ইভোর পরে আসলে আপগ্রেড হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, স্পেশালি ইন টার্মস অফ ইভো যে মজা চালায়, মানে ইভো চালায় আসলে আমি অনেক মজা পেয়েছি, মানে অনেকদিন পর আমি ইভোটা বেচতে চাই। কিন্তু এটা কিন্তু আসলে ইউ আর নট আ ইভো পারসন। আমার মনে হয় আমার লাইফের যে স্টেজে আমি এখন আছি, আই হ্যাভ আ ফ্যামিলি, মানে এটা আমাকে বেশি সুট করে ইভো থেকে। সো প্ল্যান ছিল যে ইভো যদি কখনো ছাড়ি, ইভো 10 নিব, যেটা একটু আরাম, একটু কমফোর্টেবল, একটু রিফাইন ড্রাইভ টেন, একটু ভালো, মোটামুটি একটু রেগুলার চালানো যায়। বাট ম্যানুয়াল ইভো 10 আর কি। বাট ম্যানুয়াল ইভো 10 তুমি জানো কত ডিফিকাল্ট পাওয়া, অনেক রেয়ার, আর ফ্রেশ পাওয়া উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট। সো পাইতেছিলাম না, দামেও হচ্ছিল না, অনেক দাম গাড়ির এখন। পরে যখন এটা পাইছি আমি চিন্তা করলাম আসলে এটা কাইন্ড অফ জার্মান ইভো বলা যায়। ইভোর যে ওয়াগনটা, আমার এমনি ওয়াগন পার্সোনালি আই লাইক ওয়াগনস। আমার মানে আমি যখন বাইরেও দেখছি আমার তখনও ভালো লাগতো। অনেকে পছন্দ করে না এই ওয়াগনগুলো, বাট আমার পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ আমার কাছে আসলে গাড়ির ফার্স্ট যে জিনিসটা ম্যাটার করে ওটা হচ্ছে লুকস, তারপর হচ্ছে পাওয়ার, তারপর কমফোর্ট অ্যান্ড সব আদার ফিচার্স। তো যখন এটা দেখলাম, দেখেই ভালো লাগছে আমার। রাইট। যেহেতু বাংলাদেশে, এটা এমনিও যখন প্রথম আসছিল র্যাঙ্কনে ওই তেজগাঁওতে ওদের আগে শোরুমে অনেকদিন তখন এমনিই দেখতাম গাড়িটা যে মানে এত সুন্দর লম্বা একটা গাড়ি, বাট গাড়িটা তখন এত দাম ছিল কেউ কিনতেছিল না অনেকদিন। পরে আই থিঙ্ক মানে অনেকদিন পর দে ফাইনালি সোল্ড ইট। তো পরে আমি এটার কথা শুনে আমি আর অত হেজিটেট করি নাই, আমি জাস্ট আমারটা বেচে তোমাকে একটু লং স্টোরি বলতেছি, আমি পুরো কাহিনীটা বলি। তো বেচে আমি ইভো তো বেচে দিছি। তো আমি এটা দেখতে গেছি, বেচে দিয়ে দেখতে যাওয়ার পর যখন আমি দেখছি গাড়িটাকে প্রথম সামনাসামনি, মানে আমার পুরো মন খারাপ হয়ে গেছে, মানে গাড়িটার অবস্থা দেখে। মানে গাড়িটা এতদিন পড়েছিল, আই থিঙ্ক গাড়িটা প্রায় 1 বছর পড়েছিল। আচ্ছা, গাড়িটার মিটারের মধ্যে এমন কোনো বাতি নেই যে জ্বলতেছিল না, ক্রিসমাস লাইটের মতো সব জ্বলতেছে বাতি,
গাড়ি কেমন জানি লিম্প মোডে, স্টিয়ারিং টাইট হয়ে আছে, মানে ঠিক মতো চলতেছিল না, আমি মজা পাইনি চালে। তারপরও চিন্তা করলাম আচ্ছা এখন আমি তো নিয়ত করছি এটা নেওয়ার, নিবো, এটা কি আর এটা ফিক্স করা যাবে, সমস্যা নেই। মার্সিডিজ বেঞ্জ আমার মনে হয় ফিক্স করা ইজিয়ার দেন আ লট অফ জেডিএম কার্স। আচ্ছা, ওকে ওকে, এটা সত্যি যারা চালায় তারা বলতে পারবে এত ডিফিকাল্ট কিছু না। পার্টস যদি পাওয়া যায়, রাইট পার্টস যদি তুমি সোর্স করতে পারো। আর এখন অনেস্টলি দুবাই থেকে পার্টস সোর্স করা অ্যাকচুয়ালি কোয়াইট ইজি। তুমি পার্ট নাম্বার দিয়ে কষ্ট না, কিন্তু জেনুইন পার্টস আনবা, তুমি যদি মানে ঠিকমতো ডায়াগনোসিস করতে পারো তাহলে এগুলো ফিক্স করা কোনো ব্যাপারই না। এই যে এখন তো দেখতেছি আলহামদুলিল্লাহ, একটু সময় লাগছে আমার গাড়িটা কেনার পর, তুমি জানো 1.5-2 মাস পরেই ছিল, পর আমি সব পার্টস এনে আস্তে আস্তে পুরোটা ঠিক করছি আর কি। যে এখন আলহামদুলিল্লাহ কোনো লাইটস নাই, কিছু নাই, আলহামদুলিল্লাহ এখন একদম নতুন গাড়ির মতো চলে। আমি একটু একটা পয়েন্ট অ্যাক্টিভ হচ্ছিল অ্যাবাউট দ্য ওয়াগন ফ্যাক্টর, যেটা আমাদের দেশে কিন্তু এই স্টেশন ওয়াগন জিনিসটা মানুষ খারাপ ভাবে নেয়, বাট এটা কিন্তু ইন ইউরোপ ফর এক্সাম্পল, ইউরোপে কিন্তু ওয়াগনের ফেজ অনেক স্ট্রং ইভেন নাও। সবাই কিন্তু অপশন দিলে এসইউভি বা ওয়াগন, এখনো কিন্তু অনেকজন ওয়াগনটা সিলেক্ট করে, বিকজ ইটস প্র্যাকটিক্যাল, মোর বেটার টু ড্রাইভ ওভারঅল। অ্যান্ড অনেকজনের, আমারও যেমন ওয়াগনের স্ট্রাকচার শেপটা দেখতে খুব সুন্দর লাগে। সো এটার জন্য এই গাড়িটা কিন্তু একটু হেভিও। আমি ওটাও আগে ওই নর্মাল সিএলও চালাইছি, মানে 45 সেডান গুলা, এটা একটু হেভিয়ার, কারণ অ্যাজ ফার অ্যাজ আই নো ওই সিএলএ 45 সেডানটা হচ্ছে এই ক্লাসের শ্যাসির উপরে। আচ্ছা, আর এটা মনে হয় একটা ছোট জিপ আছে না মার্সিডিজের ছোট এসইউভি যে ক্রসওভার জিএল এর শ্যাসিতে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি শুনছি মানে জিনিসটা দেখছিলাম, হতে পারে হাই চান্স, বিকজ আমার একটা ফ্রেন্ডের এটারই সিডান সিএলএ 45টা ছিল, ওটা আমরা অনেক দিন মানে ইউজ করতাম। এত স্টিফ ম্যান, সো স্টিফ, মানে স্টিফ সিএলএ চালানো গাড়িটা এইটা কম্পারেটিভলি তো অনেক বেটার। আমি যেটা নরমালি বের হইছি, a lot better than a normal sedan CLA 45. তারপর একটু এই সিএলএ গাড়িটাই 180 বলো 200 বলো সব সিএলএই একটু স্টিফ, কম মানে একটু এই গাড়িগুলো একটা সবারই একই কমপ্লেইন। সো ওইটা আমি আসলে কম্প্রোমাইজ করা যায়। এখন গাড়িটা তো সুন্দর, এত ভালো চলে, এখন একটু স্যাক্রিফাইস করতে হয়। ঢাকার বাইরে তো নেই না, অন্য গাড়ি চালাই তো। ঢাকার ভিতরের জন্য ঠিক আছে, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, ফ্রেন্ডদের সাথে একটু মাঝে মাঝে একটু টানাটানি করার জন্য ঠিকই আছে এটা। এক গাড়ি দিয়ে সব হয়ে যায়, সব। এক্স্যাক্টলি, অল ইন ওয়ান। এন্ড আমি তো এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে সো ফার? আলহামদুলিল্লাহ, গাড়ি মানে যখন আমি পুরোপুরি গাড়িটা একদম সবকিছু চেঞ্জ করলাম, আসলে এই গাড়িটাতে অত কোনো প্রবলেম ছিল না। এটা একটা কমন প্রবলেম সিএলএ 45 এর, যারা অন্যান্য সিএলএর ওনার আছে ওরা বললো আমাকে, এই গাড়ি বসে থাকতে থাকতে এই গাড়ির একটা কমন প্রবলেম হয় যে এটার 4 চাকায় 4টা এরকম সেন্সর আছে, এটাকে হয়তো হুইল স্পিড সেন্সর বলে বা এবিএস সেন্সর বলে। এটা নাকি কমন ইস্যু এই গাড়ির, শুধু এটা নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হলে তুমি আর গাড়ি ঠিক মতো চালাতে পারবে না, গাড়ির স্টিয়ারিং টাইট হয়ে থাকবে, গাড়ির অনেক কিছুই কাজ করবে না, ফরম্যাটিক কাজ করবে না অনেক, মানে তো ওইটা পরে আমি আইডেন্টিফাই করতে পারলাম। আমাকে মার্সিডিজ বেঞ্জ অনেক সাপোর্ট করছে এখান থেকে, ওরা খুব ভালোভাবে ডায়াগনোসিস করছে, যা যা দরকার বলছে যে এই গাড়ির এই খারাপ, এটা করলে। ওদের কাছে ছিল না পার্টস, পরে পার্টস আমি নিজে আনাই। আচ্ছা, আনায় কিছু পার্টস ওরাও দেয়, তো এইভাবে ওদের দিয়ে যখন কাজ করাই গাড়ি আলহামদুলিল্লাহ একবারে ঠিক হয়ে গেছে। আরো টুকটাক কিছু সেন্সর খারাপ হয়েছিল, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, আরো পরে থাকলে এই গাড়িগুলো পরে থাকলে বেশি নষ্ট হয়, এগুলোর চালালে কম নষ্ট হয়। আমি এটাই শুনছি সবার থেকে, এরকম গাড়ি ড্রাইভ করলে কিচ্ছু হয় না, করলেই ঠিক থাকে, বাট এই ফেলে রাখলেই সমস্যা, ফেলে রাখলে নষ্ট। অনেকে যে গাড়ি কিনে মাইলেজ ওঠার ভয়ে ফালা রাখে, ওটা ফালা রাখলে গাড়ি আরো খারাপ হয়ে যায়, কারণ গাড়ির সবকিছু বসে আছে, গাড়ি ভার হয়ে থাকে, কেমন জানি গাড়ির অনেকদিন পর স্টার্ট দিলে নতুন নতুন প্রবলেম বের হয়। বাট যারা চালায় ওদের গাড়ি আমি দেখছি মানে তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট একটু টুকটাক প্রবলেম হয়, ঠিক করে ফেলে, এরকম কোনো ব্যাপার না, রেগুলার মেইনটেনেন্স থাকে। এমনি তো এটার যেগুলো সেন্সর কিনে আর তো ভেরি এক্সপেন্সিভ, অর অত মার্সিডিজ হিসেবে চিন্তা করলে অত এক্সপেন্সিভ না। আচ্ছা, আমি ইভোর থেকে এটাতে আসছি, তো ইভো আসলে মেইনটেইন করা তো ইজি না। হ্যাঁ, ইভোটা আমার আলহামদুলিল্লাহ, আমার ইভো পাওয়ার স্টক পাওয়ার ছিল তো, আমাকে তেমন কোনো প্যারাও দেয় নাই। আমি ইভো নিয়ে অনেক খুশি ছিলাম, জাস্ট যা যা টুকটাক দরকার। বাট ইভোর পার্টসের দাম আর এটার পার্টসের দাম কাছাকাছি, উল্টা কিছু জিনিসের দাম কম, এটা কম অ্যাভেলেবল পার্টস। ইভোর পার্টসের কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, ওগুলোর অনেক দাম। বাট এমনি তো মানে গাড়ি ড্রাইভিং ওয়াইজ
এক্সপেরিয়েন্স কিরকম, আর যদি কিছু সাথে কম্পেয়ার করতে হয় ইজ ইট? গাড়ির ড্রাইভিং ওয়াইজ গাড়ির আসলে এই গাড়িটার ওই আমলে এই 2 লিটার ইঞ্জিন ছিল তখন আই থিঙ্ক দ্য ফাস্টেস্ট 2 লিটার, হ্যাঁ দ্য মোস্ট পাওয়ারফুল 2 লিটার। এটা তো কোনো তো হাইব্রিড পাওয়ার ট্রেন নাই, না, ইলেকট্রিক ব্যাটারি ট্যাটারি কিছু নাই, না। পুরো যা পাওয়ার আসতেছে ফ্রম দ্য টার্বো। রাইট। সো এটা 380 হর্স পাওয়ার, মানে অনেক আসলে। তো এটার এই গাড়িটা হাই আরপিএম এ অনেক টর্ক অনেক ভালো। আচ্ছা। তো এটাই, তেলটা একটু মনে হয় বুস্ট করলে বেশি খায় টানাটানি করলে। আচ্ছা। এমনি নর্মাল ক্রুজিং এ এই যে এখন এভাবে যেমনে চালাচ্ছি, এমনি চালালে তোমার মনে করো তোমার 8-9 এরকম আচ্ছা। পাবো। এই প্ল্যান ইজ এই যে 10.9 লিটার AMG থেকে মোর দেন এনাফ। হ্যাঁ, বা টানাটানি করলে তুমি 4-5 এর বেশি পাবা না এই গাড়িতে। ভাই তাও AMG হিসাবে কিন্তু 405 isn't that bad. না, honestly speaking. নট ব্যাড, এটা খারাপ না, কারণ Honda Civic কি 5-6 এরকম দেয়। এক্স্যাক্টলি, কোনো হ্যাঁ, তো- এটা অল হুইল ড্রাইভ 2 লিটার টার্বো টার্বো, পাওয়ার বেশি। সো এটা তো মানে খুব স্বাভাবিক, স্বাভাবিক, আর অলসো স্বাভাবিক। ডেফিনেটলি হেভিয়ার দেন দ্য সিভিক অ্যাজ ওয়েল, সো হ্যাঁ, এটা একটা হ্যাঁ, কনসার্ন। এন্ড এমনি তো আমরা যেহেতু ফিউলের কথা বলছি, সো ফিউল নিয়ে এনি মেজর ইস্যুস অর গাড়ি সার্ভিসিং মেইনটেনেন্স? আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত ফিউল নিয়ে কোনো প্যারা হয় নাই আমার। এটা কিন্তু একটা বড় হ্যাঁ, আমি surprise. সারপ্রাইজড যে মানে গাড়িটা আসলে জানি না কান্ট্রি স্পেক দেখে নাকি Could কি be, কারণে high জানি chance, না, বাট আমি অবশ্য আমি উল্টাপাল্টা জায়গার থেকে তেল নেইও না। আচ্ছা। আমার আবার গাড়ি যদি আমার মনে হয় তেল একটু খারাপ পড়ছে, আমি আস্তে আস্তে চালায় শেষ করে ফেলি তেল, অথবা একটা ওই যে বুস্টার বা কিছু ঢেলে দিই। এমনি আমি সিটি আর সততার বাইরে যাই না। আচ্ছা। সিটি থেকে নেই, নাহলে সততার থেকে মাঝে মাঝে যদি খবর পাই ক্লিন ফুয়েলে ভালো তেল আছে, তাহলে ক্লিন ফুয়েল থেকে নেই। এমনি তেল নিয়ে আলহামদুলিল্লাহ এই 3 জায়গা থেকে নিচ্ছি তেল, এর বাইরে কোথাও থেকে নেই। সো তেল নিয়ে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। এমনি তো কার ইজ ইজি টু মেইনটেইন, নো মেজর ইস্যু? এত ঝামেলার না, জাস্ট গাড়িটার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি হইলে হ্যাঁ, একটু ইজিয়ার হইতো। টু লো, মানে গাড়িটা ভালোই লো, সিএল এ সবগুলাই অনেক, মানে গাড়িটা শক্ত তো অনেক, মানে লাগে আসলে সবকিছু, প্রত্যেকটা বাম্প লাগে মাঝে মাঝে। আর এটাতে এত মানে টাইট ফিটমেন্টে গাড়িটা ডিজাইন করছে যে 1 ইঞ্চ চাকা যে একটু বড় লাগাবো বা একটু টায়ার মোটা লাগাবো, কোনো অপশনই নাই, কোনো জায়গাই নাই, কোনো একদম বডির সাথে। সো কোনো উপায় নাই, এমনি চালাইতে হবে। অবভিয়াসলি সবার একটা থট প্রসেস থাকতে পারে যে AMG মানেই খুব হার্ড টু মেইনটেইন, না, ঝামেলা টু মেইনটেইন, বাট আসলে এটা কিন্তু জিনিসটা না। না, আসলে এটা নিজের উপরে। হ্যাঁ, শিওর। তুমি ভালোভাবে চালালে, তুমি যদি এখন ইন্টারনেটে সার্চ করলে বলবে 10,000 মাইলে তেল চেঞ্জ করতে, তুমি যদি 10,000 মাইল পর্যন্ত বসে থাকো, তাহলে বাংলাদেশে তোমার এবার ইঞ্জিন তেল না, ইঞ্জিনই চেঞ্জ করতে হবে পুরো। তো এখন তোমার বাংলাদেশের ওয়েদার, ধুলাবালি, গরম সবকিছু মিলে তোমার, আর আমরা যেহেতু আমরা একটু মাঝে মাঝে টানাটানি করি, এটা 1500-2000 চেঞ্জ করাই সবচেয়ে ভালো। এটা অনেক আর্লি, বাট বেশি আর্লি না 1500? হ্যাঁ, বাট আমার মনে হয় মানে আমি 2000 বা 3-4 মাসেই আমি 2000 চেঞ্জ করে ফেলি। আচ্ছা, 2000 বেশি না, কারণ যেহেতু আমি অনেক, গাড়িটার ছোট ইঞ্জিন, বড় টার্বো, হাইলি কম্প্রেসড, হ্যাঁ, অনেক গরম হয়, এই সামনে এত দাঁড়াতে পারবা না তুমি গাড়ি চালানোর পরে, অনেক গরম হয় গাড়িটা। তো আসলে অয়েল ভালো থাকে, স্টিল আমি চেঞ্জ করে ফেলি 2000 কিলো। টেম্পস ভালো থাকে আর কি, কারণ এটা টেম্পারেচার দেখা যায়। যখনই দেখি ইঞ্জিন অয়েল টেম্পারেচার একটু বেশি দেখাচ্ছে, তখনই আমি সাথে সাথে অয়েল চেঞ্জ। আমরা একটা সেগমেন্ট করি ইন দ্য চ্যানেল, ওখানে we talk about 3 pros and 3 cons. So যদি তুমি তোমার point of view থেকে 3 pros 3 cons, yes, আচ্ছা 3 pros, ফার্স্ট প্রো হচ্ছে ইটস আ ওয়ান অফ ওয়ান কার। অ্যাবসলিউটলি। যখন চালাই কাউকে দেখি না চালাইতে, আমার এক মানে ওয়াগন একটাই ভাল লাগে, মানে আছে CLA 45 আরো একটু, আমার এটার পিছনটা বেশি ভাল লাগে দেখতে। আচ্ছা, মানে এই গাড়িটা সাইড প্রোফাইলটা পিছনে, সো এটা আসলে গাড়ির মেইন প্রো। সেকেন্ডলি গাড়িটা অনেক প্র্যাকটিক্যাল। আমার এই গাড়ি দিয়ে বাচ্চার জিনিসপত্র টানা থেকে, বাজার করা থেকে, ফ্যামিলি নিয়ে ঘুরে সব কিছুই এই একটা দিয়ে হয়ে যায়। তো আমি মাঝে মাঝে একটু নিজেও এনজয় করতে চাই গাড়ি একা, তো ওইটাও হয়, কারণ পাওয়ার ভালো, চালায় মজা, সাউন্ড ভালো, পারফরমেন্স এক্সস্ট আছে। তো এই জন্য আর কি, মানে এটাও সেকেন্ড একটা প্রো যে আমার মানে ওয়ান কার ফর এভরিথিং, রাইট। মানে আর অন্য গাড়ি এখন আর চালাতে ইচ্ছা করে না আনলেস ঢাকার বাইরে না গেলে। আর থার্ড প্রো হচ্ছে
এই গাড়িটার সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল, কারণ 5-6 বছর পুরান হয়েছে তো মোটামুটি সবকিছুই পাওয়া যায়। অয়েল চেঞ্জ, তারপর ফিল্টার্স, তারপর টুকটাক প্লাগস, ব্রেকস সবকিছু পাওয়া যায়। এগুলা মোটামুটি আমার কখনো এগুলো সোর্স করতে পাওয়া যাচ্ছে না, এরকম কোনো ঝামেলা হয় নাই। সো পার্ট অ্যাভেলেবিলিটি নিয়েও কোনো সমস্যা নাই। তেলেও যেহেতু আমার মানে পাম্পের ফিউলে চলতেছে, আমার আসলে কোনো মানে মেইনটেনেন্স নিয়ে বা গাড়ি মেইনটেইন করা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই সবচেয়ে বড় প্রো মনে হয়, সবচেয়ে বড় প্রো এটাই আসলে। মানে এটাই সবচেয়ে, সবাই এটা নিয়েই সবচেয়ে বেশি প্যারা ফেস করে। রাইট, এগ্রিড। থ্রি কনস, ফার্স্ট কন হচ্ছে এই গাড়িটা অনেক স্টিফ, অনেক মানে অন্যান্য গাড়ির তুলনা করলে এই সিএলএ গুলো অনেক স্টিফ, প্রত্যেকটা ভাঙ্গায় লাগে, মানে কয়েল ওভারের মতো লাগে সাসপেনশনটা। বাট আই থিঙ্ক এটা এই গাড়ির ধরনই এটা, তো এটা কিছু করার নাই। ইটস মেড ফর হ্যান্ডলিং, হ্যান্ডলিং এর জন্য। তো হ্যান্ডলিং অনেক ভালো, বাট অনেক টাইট গাড়ি, অনেক টাইট। মাঝে মাঝে মানে এই গুলশানের রাস্তা এখন এত খারাপ, মানে ওই যে অ্যাভিনিউ রোডেরও একটু উঁচা উঁচা থাকে না, ওটাতে ধাম মানে পুরা সবগুলা মনে হয় গায়ে লাগতেছে, কষ্ট লাগে নিজের কাছে। এক্স্যাক্টলি, রিম তো যাইতেছে টাল হয়ে। এখন ওইভাবে আর কি, মানে ওই ভাঙা ভঙ্গায় চালানো একটু প্যারা এই গাড়ি। সেকেন্ড কন আমি আসলে ওভাবে কন চিন্তাই করিনি, বাট সেকেন্ড কন তুমি একটা জিনিস বলতে পারো যে এটার হেডরুমটা একটু কম। বাট আমি তো এভারেজ হাইটের মানুষের জন্য সমস্যা নাই, আমি তো এত লম্বা না, 5'11", আমার তো হ্যাঁ মানে আমি এরকম 5'9'10" হব। বাট আমার মানে অনেকে বলে যে গাড়ি উঠতে, যেমন আমার ওয়াইফ বলে উঠতে নাকি কষ্ট হয়, মাথা লেগে যায়। এই জায়গাটা একটু নিচা, পিছেও বসলে একটু ক্লস্ট্রোফোবিক লাগে। বাট ওই যে এটা কুপের শেপের শুটিং ব্রেক ডিজাইন এমনই জন্য আর কি, এটা উঠতে নামতে একটু ঝামেলা। আর সিট গুলা তো একদম একটু মানে এটাতে নরমাল সিটসও আসে। মোস্ট অফ দ্য র্যাঙ্কন ইম্পোর্টে আমি দেখছি ওরা ওই যে সিএল এর যে লেদার সিটটা সেমি বাকেট ওটা দেয়, এটাতে একদম ফুল পারফরম্যান্স সিটস। এটা রিকারোর কিন্তু এই সিট। আচ্ছা, একদম আমার কাছে ভালো লাগে এটা, মানে এটা কিন্তু খুব মানে সুন্দরভাবে ফিট হয়ে থাকে। উইন্টার যেটা সামারে ভালো লাগতো না ভাই, হ্যাঁ গরমের সময়ের মধ্যে এটা ভালো লাগে, এই জায়গাটা পুরো লেগে আছে গাছ এভাবে ধরে রাখে। সো পিক সামারে দিস উড ফিল আ বিট আনকমফোর্টেবল। বাট এই সিটটা কিন্তু অনেক, এগুলো কিন্তু অনেক রিসার্চ সিট। হ্যাঁ ফর শিওর, এগুলো যে তুমি যখন বসে লং টাইমও চালাবা, রাইট, তোমার ব্যাক পেইন হবে না, কিচ্ছু হবে না, কারণ এটা একদম তোমাকে সোজা ধরে রাখছে। তুমি যেরকম ব্যাকা হয়ে বা এরকম এভাবে বাজে একটা পশ্চারে চালাবা, ওইটা পারবা না, তোমার সোজাই থাকতে হবে। সো এই জন্য মানে এটা ড্রাইভিং এ একটু হেল্প করে, যখন তুমি শার্প টার্ন টুন নিবা একদম জায়গায় থাকবা। রাইট, সো আসলে এটা কন বলতে যায় প্রো বলে ফেলছি, এটা আসলে একটা কনই। এটা মানে সবাই মজা পায় না এই গাড়িতে বসে, স্পেশালি আমার পাশে যে বসে প্যাসেঞ্জার সবসময় বলে যে এই গাড়িটা তোমার সিট একদম এভাবে ধরে রাখছে শক্ত। আর থার্ড কন বলা যায় গাড়িটার ফিউল ট্যাঙ্ক অনেক ছোট। হ্যাঁ আমি এটা আসলে মানে রিয়েলাইজ করি প্রত্যেকবার রিফিল করতে গেলেই আমার মনে থাকে না, ফিউল ট্যাঙ্কটা মনে হয় অনেক ছোট। মানে তুমি এটা 1500 সিসির গাড়িতেও দেখবা অনেক তেল ঢোকে, এটাতে তুমি 5,000 টাকার বা 6,000 টাকার বেশি তেল ভরতে পারবা না, ফুল হয়ে যাবে, আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ তো হবে। হ্যাঁ ছোট ট্যাঙ্ক না, তুমি টানবা যখন টানাটানি করবা তখন তোমার 4 করে দিবে লিটারে, 4 4.5, তখন তো তেল তোমার 3 দিনে তেল শেষ ফুল ট্যাঙ্ক। তো ফুল ট্যাঙ্কটা একটু বড় হলে ভালো হতো, বারবার প্রত্যেক সপ্তাহে যে তেল ঝামেলা। ভাই তেল নেওয়া তো কত কঠিন দেখছোই তো। হ্যাঁ ভাই লাইনে দাঁড়াতে হয়, আর স্পেসিফিক টাইম বের করতে হবে, ওই টাইমে যেতে হবে, অনেক ঝামেলা। এই জন্য বারবার রিফিল করতে হয়। ফিউল ট্যাঙ্কটা অনেক ছোট, এটা একটা মেইন কন এটার। এটাই। এন্ড এনি ফিউচার প্ল্যানস উইথ দ্য কার? আপাতত কোনো ফিউচার প্ল্যানস নাই। আমার সব ইচ্ছা ছিল গাড়িটাকে আমি আগে প্রপারলি পুরো মানে ড্রাইভিং কন্ডিশনে আনবো, সব ঠিক করে। অনেক কিছু সামনেও বাম্পার টাম্পার ওই যে স্প্লিটার টিটার টুকটাক ভাঙা ছিল, ওগুলো সব ঠিকঠুক করে এখন মানে গাড়িটার টায়ারসও সব চেঞ্জ করছি, মানে যা যা রেগুলার মেইনটেনেন্স সব করছি। তো আমি চিন্তা করছি আগে এভাবে কদিন চালাই, কারণ অলরেডি অনেক টাইম অ্যান্ড এফোর্ট গেছে এটার পিছনে। সো একটু কয়দিন এনজয় করি, তারপর যখন আমি একটু বোর্ড হয়ে যাব তখন হয়তো আমি একটা ইনটেক টিউন বা একটা কিছু স্টেজ 1 বা একটু পপস এন্ড ব্যাংস দিতে পারি আর কি।
বামগুলো দিছে এটা মজা আছে বাট এটাই বললাম অনেক স্টেপ ভাই ভালো টানে, মাই গড ক্রেজি। মানে এটা তো ফাস্টেস্ট ওয়াগন ইন বাংলাদেশ আর কি বলতে গেলে। ইট অ্যাকচুয়ালি ইজ। আর সাউন্ডও খুব সুন্দর। সাউন্ডটা হ্যাঁ পারফরম্যান্স এক্সস্ট আছে যে এই যে ভেরি নাইস আর খুব স্মুথ। মানে ইউজুয়ালি যেগুলো হেভি টার্বোচার্জড হয় ওগুলা কিন্তু দের ইজ আ ল্যাগ, আর হঠাৎ করে বুঝতে এটা একদম একটা ট্রাভেল একটা আছে অত বেশি না। ট্রাভেল একটা মজার হ্যাঁ। আর ভাই স্পিড তো বোঝা যায় না, আমি তো তাকাই দেখি রে ভাই। স্পিড বোঝা যায় না এটাই সমস্যা দিলাম একটা লাভ রোলার কোস্টার। বাট এটা কিন্তু যে কেউ দেখলে মানে বুঝবেই না এটা যে এত মানে সো মাচ পাওয়ার। আচ্ছা একটা জিনিস হ্যাঁ আমি তোমাকে এটা কনে বলা উচিত ছিল, আমি ভুলে গেছি। এখন বলা সমস্যা নেই। এখন আমি এটা একটু অ্যাড করে দিই, হ্যাঁ। ঠিক আছে? ব্রেকস এই গাড়িগুলোর আরেকটু বেটার হতে পারতো। আচ্ছা এরকম হার্ড ড্রাইভিং করলে আমার মনে হয় ব্রেকস গরম হয়ে যায় ইজিলি। হ্যাঁ আর ব্রেকস আর তখন মানে হার্ড হয়ে থাকে। আচ্ছা সো এত বড় ক্যালিপার এত বড় রোটর কিন্তু ব্রেকস আরেকটু বেটার হতে পারতো। ট্রু। সো ব্রেক আপগ্রেডটা আসলে এই গাড়িতে দরকার যদি কেউ ওরকম হার্ড ড্রাইভিং করে। হ্যাঁ কি মজা লাগছে? অনেক মজা আলহামদুলিল্লাহ ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর টাইম। দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ